এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাই শেষে জেলা প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তা যে ৪৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন তাদের মাঝে আসলে সকাল থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং এটি শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং ইতিমধ্যে আসলে সবকটি আসনের যে ৪৭ জন প্রার্থী রয়েছে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তো সকাল 10টায় আসলে নোয়াখালী এক আসন সেটির প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে আসলে আজকের যে প্রতীক বরাদ্দ দেওয়ার যে কার্যক্রম সেটি আসলে শুরু হয় এবং নোয়াখালী এক আসন ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আসলে সকাল থেকে যে প্রার্থীরা রয়েছে আসলে তারা একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসনের কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় সেখানে তারা উপস্থিত হয়েছেন এবং একে একে যে 6টি আসন রয়েছে নোয়াখালীর সবকটি আসনে আসলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে যে দলীয় প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে দলীয় প্রতীক রয়েছে সেটি বেছে সে সাথে আসলে মূলত সবার দৃষ্টি ছিল যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তাদের মাঝে কি প্রতীক দেওয়া হয় এবং তাদের যে চাহিদা ছিল আসলে কোনো ধরনের কথা ছাড়াই আসলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আসলে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তারা তাদের প্রতীকগুলো বরাদ্দ নিয়েছেন এবং এরপরে আসলে আজকে যে প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে আসলে যে নির্বাচনী মাঠের যে প্রচারণা সেটি আসলে শুরু হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনের মাঠ নিয়ে কথা বলতে চেয়েছেন রিটার্নিং কর্মকর্তার মধ্যে কাছে। তবে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে বলছেন আগামীকালকে আসলে তাদেরকে নিয়ে আবার বসবেন এবং নির্বাচন আচরণবিধি বা অন্যান্য যে কোনো যে অভিযোগগুলো রয়েছে সে বিষয়ে শুনবেন এবং প্রার্থীরা আসলে এখন দেখার বিষয় যে আজকের এই প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে যে তারা তাদের নির্বাচনী মাঠে তারা নেমে পড়ছেন এবং তাদের ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন এবং আসলে দেখার বিষয় যে প্রার্থীরা তাদের যে ভোটারদের কাছে কিভাবে প্রচার। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখন দোরগোড়ায়। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের পরবর্তী অনভিজ্ঞ ভোটারদের সুবিধার্থে পুরো নির্বাচনী প্রক্রিয়া নিয়েও রয়েছে বেশ কিছু কৌতূহল। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। অনেকেরই ধারণা এনআইডি কার্ড ছাড়া ভোট দেওয়া অসম্ভব, কিন্তু বিষয়টি ভুল। নির্বাচনের দিন ভোটারের কেবল ভোটার স্লিপ থাকলেই চলবে। এমনকি এনআইডি কার্ড হারিয়ে গেলেও ভোটার ভোট দিতে পারবেন। সাধারণত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিস থেকে এই স্লিপ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এছাড়া প্রযুক্তির সাহায্য নিতে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ ডাউনলোড করে আপনার এনআইডি ও বয়স দিলে মুহূর্তে ভোট কেন্দ্রের অবস্থান ও ভোটার নম্বর জানা যাবে। অ্যাপে সমস্যা হলে সরাসরি নির্বাচন কমিশনের হেল্পলাইন 105-এ ফোন করে তথ্য জেনে নেওয়া যাবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টা থেকে এবং চলবে বিকেল 4:30টা পর্যন্ত। ভিড় এড়াতে সকালের দিকে কেন্দ্রে যাওয়াই উত্তম। কেন্দ্রে পৌঁছানোর পর কর্মকর্তাদের ভোটার স্লিপ দেখালে তারা ভোটারের পরিচয় ও সিরিয়াল নম্বর যাচাই করবেন এবং ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেওয়া হবে এবং একটি ব্যালট পেপার ও সিল দেওয়ার জন্য বিশেষ স্ট্যাম্প দেওয়া হবে। মনে রাখতে হবে, পছন্দের প্রার্থীকে ভোট দিতে ব্যালটে কোনো কলম দিয়ে টিক বা ক্রস চিহ্ন দেওয়া যাবে না। ভোটারকে পর্দা দিয়ে ঢাকা গোপন স্থানে গিয়ে নির্দিষ্ট প্রতীকের পাশে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালটটি লম্বালম্বি ভাঁজ করতে হবে যাতে কালি অন্য প্রতীকে না লাগে। তারপর আরো 2টি ভাঁজ দিয়ে ব্যালট বক্সে ফেলতে হবে। কোনো ভুল করে ফেলে ভয় না পেয়ে প্রিজাইডিং অফিসারকে জানিয়ে নষ্ট ব্যালটটি জমা দিয়ে নতুন একটি ব্যালট চেয়ে নেওয়ার অধিকার ভোটারের আছে। ভোট কেন্দ্রের ভেতরে ছবি তোলা বা সেলফি নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। ফোন সঙ্গে থাকলেও সেটি বন্ধ রাখতে হবে এবং নিজের ভোটাধিকারের গোপনীয়তা বজায় রাখতে হবে। যদি কেন্দ্রে গিয়ে ভোটার দেখেন তার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে, তবে বিচলিত না হয়ে দায়িত্বরত কর্মকর্তাকে জানাতে হবে। তিনি ভোটারকে টেন্ডার ভোট দেওয়ার সুযোগ দেবেন, যা আলাদাভাবে গণনা করা হবে। এবার নির্বাচনে না ভোট দেওয়ার সুযোগ থাকছে, যার মাধ্যমে ভোটার চাইলে সব প্রার্থীকে প্রত্যাখ্যান করতে পারবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য রয়েছে পোস্টাল ভোট বিটি অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা। যারা শারীরিক প্রতিবন্ধকতার শিকার বা দৃষ্টি প্রতিবন্ধী তারা সহায়তাকারী সাথে নিয়ে গোপন কক্ষে ভোট দিতে পারবেন। সাদিয়া সিদ্দিকা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাচাই বাছাই শেষে জেলা প্রশাসন বা রিটার্নিং কর্মকর্তা যে ৪৭ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছেন তাদের মাঝে আসলে সকাল থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং এটি শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং ইতিমধ্যে আসলে সবকটি আসনের যে ৪৭ জন প্রার্থী রয়েছে তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তো সকাল 10টায় আসলে নোয়াখালী এক আসন সেটির প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে আসলে আজকের যে প্রতীক বরাদ্দ দেওয়ার যে কার্যক্রম সেটি আসলে শুরু হয় এবং নোয়াখালী এক আসন 7 জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং
আসলে সকাল থেকে যে প্রার্থীরা রয়েছে আসলে তারা একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা প্রশাসন কার্যালয় অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা যে কার্যালয় সেখানে তারা উপস্থিত হয়েছেন এবং একে একে যে 6টি আসন রয়েছে নোয়াখালীর সবকটি আসনে আসলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং এখানে যে দলীয় প্রার্থীরা রয়েছেন তারা তাদের যে দলীয় প্রতীক রয়েছে সেটি বেছে সে সাথে আসলে মূলত সবার দৃষ্টি ছিল যে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছে তাদের মাঝে কি প্রতীক দেওয়া হয় এবং তাদের যে চাহিদা ছিল আসলে কোনো ধরনের কথা ছাড়াই আসলে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে আসলে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে তারা তাদের প্রতীকগুলো বরাদ্দ নিয়েছেন এবং এরপরে আসলে আজকে যে প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে আসলে যে নির্বাচনী মাঠের যে প্রচারণা সেটি আসলে শুরু হয়েছে এবং সেখানে বিভিন্ন প্রার্থীরা তাদের নির্বাচনের মাঠ নিয়ে কথা বলতে চেয়েছেন রিটার্নিং কর্মকর্তার মধ্যে কাছে। তবে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে বলছেন আগামীকালকে আসলে তাদেরকে নিয়ে আবার বসবেন এবং নির্বাচন আচরণবিধি বা অন্যান্য যে কোনো যে অভিযোগগুলো রয়েছে সে বিষয়ে শুনবেন এবং প্রার্থীরা আসলে এখন দেখার বিষয় যে আজকের এই প্রতীক বরাদ্দর মধ্য দিয়ে যে তারা তাদের নির্বাচনী মাঠে তারা নেমে পড়ছেন এবং তাদের ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন এবং আসলে দেখার বিষয় যে প্রার্থীরা তাদের যে ভোটারদের কাছে কিভাবে প্রচার 40 মিনিট আগে এরই মধ্যে শেষ হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীগণ এসেছিলেন এবং তাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকরা এবং এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম আমরা দেখেছি, একে অপরের প্রার্থীদের মধ্যে যে কোলাকুলির পরিবেশ সেটিও আমরা দেখেছি এবং সাতক্ষীরা 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীও রয়েছেন যিনি ধানের শীষের প্রার্থী। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? আমরা নমিনেশন সাবমিট করার পরে তো ভালো পরিবেশে আমরা গণসংযোগ করেছি, কারণ আগামীকাল থেকে আমাদের মোটামুটি পরিপূর্ণ মাইকিং, জনসভা, লিফলেট এগুলো বিতরণ করতে পারবো। তবে এই পর্যন্ত ভালো, আজকেও আশা দিয়েছেন ভালো। আমরা অতীততে পেতাম আশা, কিন্তু তারপরে বুঝতে পারবো যে নিরপেক্ষ কিনা। তবে আশা করি আমরা সবাই মিলে একটা প্রক্রিয়ার মধ্যে এসছে, ভালো আশা করব। বলছিলেন যে এবার ভোট যে ভালো আশা হবে এবং নিরপেক্ষ হবে এমনটি কিন্তু এই যে প্রার্থীর পক্ষ থেকে বলা হচ্ছিল এবং সাতক্ষীরা সদর 2 আসনে এখানে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাতক্ষীরা 3 আসনে 6 জন এবং সাতক্ষীরা 4 আসনে 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। আমার বাবা যখন বেঁচে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার একটি প্রজেক্ট ছিল যেটার জন্য উনি খুব ফেমাস, সেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। অ্যান্ড ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যারা আমরা বসবাস করি তারা হয়তো ব্যাপারটার গুরুত্ব আমরা অতটা বুঝি না, কিন্তু যারা গ্রামে বসবাস করেন, জেলা উপজেলা শহরে বসবাস করেন, তাদের কাছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় বিগত কয়েক বছরে, 10-15 বছরে আমার ধারণা এখন ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, ঢাকা শহরে যারা অধিবাসী আমরা, তারাও বোধহয় খাল খননের প্রয়োজনীয়তাটা অনুভব করছি আমরা। কারণ ঢাকা শহরে আমরা বিভিন্ন খালগুলো ভরাট হয়ে যাবার ফলে কি সমস্যা হচ্ছে, এটা আমরা ঢাকা শহরে প্রায় 3 কোটি মানুষ বাস করছি, প্রত্যেকেই কোনো না কোনোভাবে এটার পেইনটা আমরা বুঝতে পারছি। কাজেই সম্মানিত উপস্থিতিবৃন্দ, আই হ্যাভ এ প্ল্যানের একটি অংশ হচ্ছে যে আমরা আগামী 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করতে চাই। অবশ্যই এর মধ্যে এখানে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, আপনারা এই 17 ভোটার, আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, এখানে বক্তারা কম বেশি সবাই বলে গিয়েছেন আমি একটি দলের থেকে এই অঞ্চলের প্রার্থী হয়েছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ডেফিনেটলি এখানে যেই খালগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। আর খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই অঞ্চলে আছি, এই অঞ্চলে যদি মশা বেশি হয়, মশাটা একা আপনাকে কামড়াবে না, আমাকেও কামড়াবে। ডেঙ্গু হওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে, যেহেতু আমি আপনাদের সাথেই থাকবো, এই এলাকারই আমি অধিবাসী, এখন ডেঙ্গু আমার হওয়ারও পসিবিলিটি আছে। কাজে আমার যদি নিজেকেও রক্ষা করতে হয় তাহলে আপনাকেও আমার রক্ষা করতে হবে, আপনাকে রক্ষা করতে পারলেই আমি রক্ষা হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার মনে হয় আরেকটি সমস্যা বোধহয় আছে। একটু আগে আমি বলেছি যে এখানে অনেকেই আপনারা আছেন যারা আপনারা ইউকেতে গিয়েছেন, লন্ডনে গিয়েছেন। আপনারা
25 তারিখে যখন আমরা নামলাম, স্বাভাবিকভাবেই প্রায় 17.5 বছর আগে যখন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমার কাছে 25 তারিখে নামার পরে মনে হলো আমি যতটুকু সবুজ দেখে গিয়েছিলাম মনে হয় সবুজের পরিমাণ অনেক কমে গিয়েছে। ঢাকা শহরের সবুজের পরিমাণ আমার কাছে মনে হচ্ছে অনেক কমে গিয়েছে। যখন প্রথম দিন তো বুঝে উঠতে পারিনি, কারণ প্রথম দিন চারিদিকে এত মানুষ, আমি শুধু মানুষের ভিড় দেখেছি, আমি পরিষ্কার বাইরে কিছু দেখতে পারিনি। পরের দিন থেকে যখন বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে চারিদিকে গ্রে খুব বেশি, চারিদিকে একটা ড্রাই ভাব। এবং এর ভেতরে যেই সময় আমি আসতে পারছিলাম না, আসার সুযোগ হয়নি, প্রায় পত্রিকায় পড়তাম যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে পলিউটেড শহরগুলোর মধ্যে একটা শহর। পলিউটেড কয়েকটি 2-3টি শহরের মধ্যে ঢাকা শহর কম্পিটিশন করছে ফার্স্ট হবে কে পলিউশনের দিক দিয়ে। প্রায় বোধহয় কয়েকবার ঢাকা শহর ফার্স্ট হয়েছে পলিউশনের দিক দিয়ে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমার আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে একটি প্ল্যান আছে, এটি ঢাকা শহর তো অবশ্যই আছে, শুধু ঢাকা শহর না, ঢাকা শহর নিয়ে সমগ্র বাংলাদেশেরকে নিয়ে একটি প্ল্যান আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা 5 বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই, বছরে 4 থেকে 5 কোটি গাছ। আপনারা হয়তো বলতে পারেন তারেক রহমান আপনি বলে দিলেন এতই সহজ নাকি 4 থেকে 5 কোটি গাছ রোপণ করা প্রতি বছর? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। আপনাদের কারো হয়তো জানা আছে, সবার জানা না থাকলেও আমাদের যে 465টির মতন উপজেলা আছে, 465টি উপজেলা, প্রত্যেকটি উপজেলায় এক একটি সরকারি নার্সারি আছে। এই সরকারি নার্সারিগুলোর বা গার্ডেন সেন্টার নার্সারি যেটাই আমরা বলি না কেন, এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি, অর্থাৎ চারা তৈরি করার ক্যাপাসিটি রাউন্ড অ্যাবাউট 25,000 অন অ্যান অ্যাভারেজ। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করি, এটা 40,000-এ নিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা হলো 465টা। এর বাইরে আমি শুনেছি, আমি দেখিনি, আমি যতটুকু শুনেছি ইনফরমেশনের ভিত্তিতে, উত্তরা সহ আমাদের যে উত্তরা আছে, উত্তরায় বোধহয় অনেকগুলো প্রাইভেট নার্সারি আছে, গুলশান এলাকাতেও প্রাইভেট নার্সারি বেশ কিছু আছে। এভাবে সমগ্র বাংলাদেশে যত প্রাইভেট নার্সারি আছে এবং সরকারি আরও যেগুলো আছে সবগুলো মিলে প্রায় 100,000, 1 লাখের মতন সারা দেশের নার্সারি আছে। এবং এগুলাকে যদি আমরা পুশ করি, সবগুলাকে প্রায় 40 থেকে 50,000 বছরে চারা উৎপাদন করা সম্ভব। আমাদের একটি টিম, আমাদের দলের মধ্যে সবাই যে সেই টিমের সদস্য তা না, কেউ সেই সদস্য, বাট মোস্টলি সেই টিমের সদস্য এক্সপার্টসরা ছিলেন যারা এই বিষয়ে কাজ করেন। সেটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির টিচাররা তার মধ্যে ছিলেন, সেটি দেশের বাংলাদেশি মানুষ, কিন্তু বাইরে এই বিষয়ে এনভায়রনমেন্টাল বিষয়ে এক্সপার্ট, এরকম মানুষ নিয়ে আমরা একটা টিম বানিয়েছিলাম প্রায় 2 বছর আগে। এবং সেই মানুষগুলো প্রায় 2 বছর ধরে কাজ করেছেন। টেকনাফে যেই গাছটি হবে সেই গাছটি তেঁতুলিয়াতেও হবে, কিন্তু অত ভালো হবে না, কারণ 500 মাইলের ডিস্টেন্সে ক্লাইমেট, সয়েল কিছু ডিফারেন্স আছে। হবে কাঁঠাল গাছ তেঁতুলিয়াতে হবে, কাঁঠাল গাছ টেকনাফে হবে, কিন্তু কিছুটা এদিক ওদিক হবে। ওই টিমটি কাজ করেছে, তারা কাজ করে মোটামুটিভাবে তৈরি করেছে যে আমাদের উত্তরে কত, দক্ষিণে কত, পূর্বে কেমন, পশ্চিমে কেমন, কি ধরনের গাছ হতে পারে যেগুলো আমাদের এনভায়রনমেন্টকে হেল্প করবে, যেগুলা এয়ারটাকে রিফ্রেশ করবে। এবং এখন নিশ্চয়ই আপনাদের এখানে অনেকেই আছেন, আপনারা যারা জানেন, যাদের একটা ধারণা আছে যে এখন হিট সেন্সিং দিয়ে কিন্তু আপনি মোটামুটিভাবে জায়গা বের করে ফেলতে পারবেন যে একটা জায়গায় কি পরিমাণ গাছ আছে। হিট সেন্সিং দিয়ে বের করে ফেলা সম্ভব, সেটা থ্রু স্যাটেলাইট সেটা বের করে ফেলা সম্ভব। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলো বের করেছি, যেই জায়গাগুলোতে আমরা ছোট করে ফরেস্ট গড়ে তুলব। কাজে কাজটা এতটুকু পর্যন্ত আমরা এগিয়ে রেখেছি। বিভিন্ন সরকারি জায়গা আছে যেই জায়গাগুলো অন্যভাবে অকুপাইড হয়ে আছে, সেই জায়গাগুলোকে খালি করে নিয়ে সেখানে কিভাবে ফরেস্টেশন করা যায়, কোন ধরনের গাছগুলো রোপণ করলে পরে সেই গাছগুলো এয়ারটাকে বেটার পিউরিফাই করবে। যেমন একটি নিম গাছ আছে, নিম গাছ সাধারণত নর্মাল গাছ যে পরিমাণ অক্সিজেন তৈরি করে, একটা নিম গাছ তার 3 ডবল বেশি অক্সিজেন তৈরি করে। এটা নিশ্চয়ই আপনাদের অনেকেরই জানা আছে। কাজে এইভাবে আমরা আমাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটি আরেকটি প্ল্যান, কিভাবে আমরা এয়ারটাকে ফিল্টার করব। বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সবাই জানেন গতকাল ঢাকা 15
নির্বাচনী এলাকার যে এলাকাটা মিরপুর এবং কাফরুল নিয়ে গঠিত, সেই এলাকায় সকাল 11টার দিকে একটা ঘটনা ঘটে, আবার বিকালের দিকে আরেকটা ঘটনা ঘটে। দুইটা ঘটনাই জামাতে ইসলামের নারী কর্মী এবং দায়িত্বশীলদের উপরে অত্যন্ত বেদনাদায়কভাবে বিএনপির লোকেরা হামলা চালায় এবং তাদেরকে আবদ্ধ করেও রাখে। পরে আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের লোকদের উপস্থিতিতে তারা মুক্তি পান। এই জায়গাটায় তারা ক্ষান্ত হয়নি, তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে। তাদের মধ্যে অন্তত 16 জন গুরুতর আহত হন। আহতদেরকে চিকিৎসা দেওয়া হয়, তাদের মধ্যে কয়েকজন এখানে ভর্তি আছেন। আমরা তাদেরকে দেখতে এসেছি। আর এখানে সব মিলিয়ে 25 জন চিকিৎসা দিয়েছেন। কেন এমনটা ঘটল? নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে পূর্ণ উদ্যোগে শুরু হবে। আমরা দেশে একটা শান্তিপূর্ণ, একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তারা কর্তৃপক্ষকে বলবেন, কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নেবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে, আমাদের কাছে জানতে চাইবে। আরও অনেক পদক্ষেপ নেওয়ার তাদের এখতিয়ার আছে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ। সবাই জনগণের কাছে যাবে, নিজের বক্তব্য নিয়ে যাবে, দলের অঙ্গীকার নিয়ে যাবে, নিজের চরিত্র নিয়ে যাবে, নিজের কার্যক্রম নিয়ে উপস্থিত হবে। জনগণ অতীত বর্তমান বিবেচনা করে ভবিষ্যতে কার উপর আস্থা রাখবে সেই সিদ্ধান্ত নেবে। আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট। আমরা একটা দুর্নীতি, দুঃশাসন মুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক আমরা একটা সমাজ গড়তে চাই, যেই সমাজে ফ্যাসিজম আর ফিরে আসবে না। এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করব, একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম। আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না, এটা আচরণবিধির লঙ্ঘন হবে, ওটা কালকে থেকে বলা শুরু করব ইনশাল্লাহ। কিন্তু শুধু এই আসনে না, 300 আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন। জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন। এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে, সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা, তাকে অভিনন্দন জানানো। কিন্তু এখনই যদি সেই 15.5 বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয়, তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করবে না। তারা তো মুখের রক্ত দিয়েই পরিবর্তন এনেছে। দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম, নেতৃত্ব তারাই দিয়েছে। যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে, যাদের বয়স 30-35 বছর হয়ে গেছে, 18 বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে নাই। একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার ভোটের অধিকার। সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল।
একই কায়দায় এখন যদি কেউ আবার আমার ভোট আমি দিব তোমারটাও আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ ভোটের ময়দানে নামেন, এই যুব সমাজ তাদেরকে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আমরা সবাইকে অনুরোধ করব, আসুন শান্তিপূর্ণ অবস্থানে থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি। বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ, যারা কালকে আমাদের ভাই বোনদেরকে, শুধু ভাইদের গায়ে না, আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। যদি না পেয়ে থাকে, এটা দুর্ভাগ্য। আমরা আর দেখতে চাই না, আর শুনতে চাই না এই ধরনের নোংরা অবস্থা। শুধু ঢাকা 15 না, এখানে ওখানে টুকটাক আমরা এগুলা শুনতে পাচ্ছি। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো, যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের, সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান, তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে। অবশ্যই সমতল মাঠ সবার জন্য দিতে হবে, অবশ্যই সবাইকে সমান সুযোগ দিতে হবে, এবং যারাই সন্ত্রাস এবং দুর্বৃত্তপনা করবে তাদের মুখের দিকে না তাকাইয়া আপনাদের দায়িত্বের দিকে তাকাইয়া তাদেরকে আইনের আওতায় নিতে হবে। আমরা এগুলা নিয়ে এখনই মামলা মোকদ্দমায় যাচ্ছি না। মামলা মোকদ্দমা সমাধান নয়, আমাদেরকে বাধ্য করবেন না। আমরা সামাজিক সচেতনতার মাধ্যমেই ইনশাআল্লাহ এগুলার মোকাবেলা করব। মায়েদের গায়ে হাত দিল, মসজিদের ভিতরে ঢুকে অপমান করলো, গালিগালাজ করলো, ওখান থেকে মানুষের মোবাইলগুলা কেড়ে নিল, আর আইন শৃঙ্খলা বাহিনী তাকিয়ে তাকিয়ে দেখলো, কিভাবে হবে সুষ্ঠু নির্বাচন? আমরা তার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। আমরা চাই সবাই যার যার জায়গায় নাগরিক দায়িত্ব এবং যেখানে প্রশাসনিক দায়িত্ব আছে সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। আমরা কথা দিচ্ছি, সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের পক্ষ থেকে সম্ভব সকল কিছু আমরা সহযোগিতা দেব ইনশাআল্লাহ। মাথা কখন গরম হয়? যখন চোখে অন্ধকার দেখা যায়। আমরা আমাদের জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। আমরা বিশ্বাস করি মানবিক বাংলাদেশ, যুব সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ, একটা নিরাপত্তার বাংলাদেশ মা বোনদের জন্য, আমাদের যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়ার জন্য যে বাংলাদেশের অঙ্গীকার বাংলাদেশ জামাত ইসলামী নিয়ে যাচ্ছে, এইটাই যদি কারো মাথা গরমের কারণ হয়ে থাকে, আমরা বলবো আরো ভালো জিনিস নিয়ে আসেন। আমাদের আপত্তি নাই তো। আপনাদের কর্মসূচি যদি জনগণ কবুল করে নেয়, আমরা খুশি, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের কর্মসূচিতে মেহরবানি করে কেউ বাধা দেবেন, আমাদেরটা আমাদের মতো করে করতে দেন। বন্ধুগণ, আপনারা কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করেছেন। আমরা আহতদেরকে দেখেছি, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছি, তাদের জন্য দোয়া করেছি। আমরা চাই না কোনো মায়ের সন্তান, কোনো বোনের স্বামী, কোনো সন্তানের বাপ, কোনো সন্তানের মা এবং বোন সেইভাবে আর এই ধরনের বিব্রতকর পরিস্থিতির, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হন, এটা আমরা চাই না। আমরা আশা করব সবার হুঁশ এবং জ্ঞান ফিরবে এবং সবাই নিজেদের সীমানার ভিতরে অবস্থান করে যার যার দায়িত্ব পালন করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ধন্যবাদ। আমি ঢাকা 177 ঢাকা 4 সংসদীয় আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছি। আগামীকাল আমরা ঠিক সকাল 10টা থেকে প্রচারণায় নামব।
একটি দোয়া মাহফিল অনুষ্ঠান হবে, যেখানে আমাদের মুরব্বীরা, বয়োজ্যেষ্ঠরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা থাকবেন। তাদের আশীর্বাদ নিয়ে প্রচারণায় নামবো ইনশাল্লাহ, এবং আমরা চেষ্টা করব আমাদের আচরণবিধি মেনে চলার জন্য, কারণ দীর্ঘদিন পর সমগ্র জাতি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে, যেখানে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে, যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে স্বচ্ছতা নিশ্চিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এবং বাংলাদেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। আমি সৈয়দ জয়নুল আবদিন, 10 দল মনোনীত বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা 4 আসনের প্রার্থী। আমরা আজকের প্রত্যেক বরাদ্দ পেয়েছি, ন্যায় এবং ইনসাফের প্রত্যেক দাঁড়িপাল্লা। আমরা আর আশা করি, প্রত্যাশা করছি যে 24-এর বিপ্লবের পরে যে বাংলাদেশ, যে বিপ্লবে এদেশের অনেক মানুষের জীবন, রক্ত এর বিনিময়ে সেটাকে এবং তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে একটি বাংলাদেশ আমরা গঠন করব। বাংলাদেশ জামাত ইসলামী চায় যে ঐক্যবদ্ধ বাংলাদেশ, কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচনের ক্ষেত্রে যে লেভেল প্লেইং ফিল্ড যেভাবে হওয়ার কথা, সেটার কিছুটা আমরা দেখছি যে মানে আশঙ্কা আমরা করছি। বিশেষ করে গতকালকেরও একটা ঘটনা আমরা আমাদের ঢাকা রাজধানীতে দেখেছি, যে মিরপুরে এই ঘটনাগুলোর যাতে পুনরাবৃত্তি না হয়, সারা বাংলাদেশে যেন সকল মানুষ নির্বিঘ্নে মানে সুন্দরভাবে তারা নির্বাচন ভোট কেন্দ্রে যেতে পারে এবং যার যার ভোট সে সুন্দরভাবে দিতে পারে, এই ব্যাপারে নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, 178 ঢাকা 5 যাত্রাবাড়ি ডামরা কদমতলী একাংশের বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত এবং 10 দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। আজকে আমাদের প্রতীক বরাদ্দ হলো এবং আগামীকাল থেকে আমাদের মূলত নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে আমরা আমাদের ক্যাম্পেইন শুরু করব ইনশাআল্লাহ। আমরা আজকে প্রতীক পাওয়ার মাধ্যমে আমাদের সকল প্রার্থীদের পক্ষ থেকে আমি দোয়া চাই এবং সকল এলাকাবাসীর পক্ষ থেকে দোয়া চাই, এবং আমাদের এলাকা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিষয়ে আমরা অলরেডি নির্বাচন কমিশনকে অবহিত করছি। কিছু ক্ষেত্রে ব্যত্যয় করছে, আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি এবং আমরা আশা করি সামনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন। প্রশাসনকে আমরা অনুরোধ করছি এবং আমাদের নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারকে আমরা অনুরোধ করেছি।